জেলায় জেলায় দেখা দিয়েছে সারের তীব্র সংকট। কৃষকের অভিযোগ, বাড়তি দাম দিয়ে মেলে না চাহিদা মতো সার, আর এজন্য সিন্ডিকেটকে দুষছেন তারা। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি উপদেষ্টা দাবি করেন, দেশে সারের কোনো সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। চলছে আমন ধানের মৌসুম। সার সংকটে ভরা এ মৌসুমে দিশেহারা কৃষক। শেরপুর ও মেহেরপুরের কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকা বেশি দিয়েও ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে খোলা বাজার থেকে কিনতে হচ্ছে অস্বাভাবিক বেশি দামে। এবার সার কিনতে গিয়ে তো সার কিনতে পাচ্ছি না, টাকার অভাবে। সারের দাম অনেক বেশি। সার আমরা ঠিক মতো পাচ্ছি না। সার যদি না পাওয়া যায় তাহলে আবাদ করা সম্ভব হচ্ছে না। আমার দরকার 16 বস্তা, আমি পাচ্ছি 1 বস্তা। কেন আমি এক বস্তা সার পাবো? কৃষকরা বলছেন সার সংকটে উৎপাদন কমছে। এ নিয়ে সরকারের মাঠ পর্যায়ে তদারকি নেই বলেও অভিযোগ করেন তারা। আমার দরকার 1 মনের, আমাকে বলছে কতটুক জমি, যদি বলা যায় 1 বিঘা, আপনি 10 কেজি পাবেন। বাদ বাকি সার কিন্তু বিলাকে বেশি দামে বিক্রি করি। চাই 10 কেজি, 2 কেজি বলে না, সারে খুব কাইছে, সার নাই, দাম 2000-ই, কিন্তু সার পাবেন 2 কেজি। বর্তমানে আমার আবাদ করা খুব সমস্যা। সারের দাম বেড়ে গেলে আমরা আবাদ করবো কি? ডিএবি সার তো শর্ট পড়া কথা না। আর সার ডিলারদের অভিযোগ, আগস্ট ও সেপ্টেম্বরে চাহিদা অনুযায়ী সার সরবরাহ করেনি সরকার। বরাদ্দ প্রতি মাসে সীমিত, ইতে চাষির হচ্ছে না। আর কিছু কিছু সার ব্যবসায়িক আছে, তারা বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসে, বেশি টাকা দিয়ে বেচে। আমাদের কিছু কিছু মাসে বরাদ্দ খুব কম থাকে। আমরা আমাদের ডিডি মহোদয়কে বলেছি, আমাদের যেটা এনে দেবে আমরা সেটা বিতরণ করি। তবে কৃষি উপদেষ্টার দাবি, দেশে সারের কোনো সংকট নেই। গেল 1 বছরে সারের দামও বাড়ায়নি অন্তর্বর্তী সরকার। দেশে সারের কোনো ঘাটতি নেই। আগামী মৌসুমেও কোনো ঘাটতি যেন না হয়, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। এ অবস্থায় পর্যাপ্ত মজুদ থাকার পরও মাঠ পর্যায়ে কেন চাহিদা মতো সার মিলছে না, তা জানতে চান প্রান্তিক কৃষকরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। আগারগাঁও নির্বাচন ভবনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। চিঠি দেওয়ার মধ্যে তারা দিতেই পারে, যে কোনো নাগরিক তো চিঠি দিতে পারে। আর রাজনৈতিক দল তো পারেই, এবং আমি তো ওই যে আপনাদেরকে একই কথা বারবার বলতে হয়, আমাদের রাজনীতিবিদরা দেখবেন এট দি এন্ড অফ দ্য ডে দেশের সাথে অনেক কিছু অ্যাকোমোডেট করেন। এটা দেখা গেছে। ছুটি ওনারা দিয়েছেন, এটা আমরা বিবেচনা করে দেখব কমিশন মিটিংয়ে, তারপরে যে আমাদের যা করণীয় সেটা আমরা করব। সেটা তো বলি নাই আমি, এখন নাগরিক ঐক্য রেজিস্টার্ড পার্টি, তাদের একটা প্রতীক আছে, কি জানি প্রতীক আছে, কেটলি প্রতীক আছে। ওনারা এটা পরিবর্তে শাপলা চেয়েছে, 2টা চিঠি দিয়েছে, আমার সাথে দেখাও করেছে, কিন্তু আমরা দেই নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা দেওয়া যাবে না, আমরা জবাব দিয়ে দিয়েছি। পরে না এনসিবি অ্যাপ্লাই করেছে, তারপর বাকিটা এনসিবিটা তো আপনারা জানেনি। আর কি এটা নিয়ে আমি ব্যাখ্যা করতে চাই না। এটা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লিকেশন, প্রথমটা নাগরিক এখনো দেই নাই আমরা। এখন ব্যাখ্যা করবো না, অনেক আছে, এটা সব কিছু তো কারণ ব্যাখ্যা করতে হবে না। ইট ইজ এ কমিশন ডিসিশন, কমিশন তো ডিসিশন নানাবিধ বিবেচনায় নিতে পারে। এখন আমি যদি প্রত্যেকটা ডিসিশন কারণ ব্যাখ্যা করতে যাই, তাহলে তো মুশকিল আছে। এটা আমরা ইস এ কমিশন ডিসিশন, যা নিয়েছি এ পর্যন্ত নাগরিকের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছি, ওটাও আমরা কমিশনের সবাই নিয়েছি। তো এইটাও। রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা চলছে 3 দিনব্যাপী নবম বাংলাদেশ বিল্ডকন ইন্টারন্যাশনাল এক্সপো। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, মেলায় কেমন সাড়া দেখছেন দর্শনার্থীদের এবং আয়োজকরা কি বলছেন জানাবেন? এই মেলাটি মূলত আসলে বিল্ডিং টেকনোলজির যে বিষয়গুলো আছে সেগুলোরই কিন্তু প্রদর্শনী হচ্ছে। মূলত ফার্নিচার তৈরি করা এবং একই সাথে বিল্ডিং যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালগুলো আর কিন্তু নানান ধরনের প্রদর্শনী এবং আধুনিক প্রযুক্তির প্রদর্শনী কিন্তু হচ্ছে। আমাদের সঙ্গে এখানে আছেন আয়োজক সালমান বিন সুলতান। আপনার কাছে একটু জানতে চাই আসলে কি ধরনের আয়োজন এখানে আছে এবং কারা অংশ নিয়েছেন এবং কারা একই সাথে এই মেলায় আসবেন? আমাদের আসলে একই ছাদের নিচে 3টা সেক্টরকে কেন্দ্র করে আমরা মেলাগুলো করছি। একটা হচ্ছে বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন,
একটা হচ্ছে উড ওয়ার্কিং ফার্নিচার এবং মেটাল ইন্ডাস্ট্রিজ। তো এখানে যারা মূলত আমাদের 100-এরও বেশি প্রতিষ্ঠান দেশি এবং বিদেশি আসে, যারা হচ্ছে একদম নিত্য নতুন উদ্ভাবন, যেগুলো কনস্ট্রাকশন মেশিনারি, ইকুইপমেন্ট, পাওয়ার টুলস এবং ফার্নিচার সেক্টর এবং যে কোনো ধরনের ফার্নিচার ফ্যাক্টরিতে যেই ধরনের একদম নতুন ধরনের মেশিনারিজ অ্যান্ড টুলস ইউজ করে, CO2, CNC, ফাইবার লেজার মেশিনস, এবং মেটাল ইন্ডাস্ট্রিজেও সিমিলার কাইন্ড অফ মেশিনগুলো দরকার হয়। এই ধরনের পার্টিসিপেন্টগুলো আমাদের এখানে এসেছে এবং বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশনের মধ্যে সাস্টেনেবল বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং সাস্টেনেবল কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, ব্যাচ প্ল্যান, কনক্রিট মেশিনস এবং আরও ইনোভেটিভ যেই ধরনের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি ব্লকস, যেগুলো দিয়ে আসলে হাউজিংগুলো কনস্ট্রাক্ট করা হয়। এই ধরনের আয়োজন সাধারণত বিশেষায়িত সেক্টরের জন্য। দর্শনার্থী হিসেবে আসলে কাদেরকে প্রত্যাশা করছেন? দর্শনার্থী হিসাবে আমরা আসলে আহ্বান জানাচ্ছি এবং প্রত্যাশা করছি আমরা বিশেষভাবে সাড়া পাবো হচ্ছে যারা আর্কিটেক্ট এবং বিল্ডার্স, কন্ট্রাক্টার্স এবং যারা ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স, যারা ডিজাইন ইঞ্জিনিয়ার্স এবং যারা মেটাল ইন্ডাস্ট্রির সাথে জড়িত, মূলত তাদেরকে যেহেতু ফোকাস করে আমাদের শো, আমরা চাচ্ছি। একটা আন্তর্জাতিক মেলা বলছেন, কতগুলো দেশ অংশ নিয়েছে এবং কতগুলো স্টল এখানে আছে? এখানে প্রায় 100-এর বেশি প্রতিষ্ঠান, 250-এর মতো স্টল 60টি দেশ থেকে আসছে, যেমন ইন্ডিয়া, জাপান, জার্মানি, মালয়েশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ। এছাড়াও আরও কিছু কোম্পানির থেকে আমরা আরও অনেক সাড়া পেয়েছি, যারা হচ্ছে এই বছর কিছু সময় স্বল্পতার জন্য আসতে পারেনি, তারা হয়তো আগামী এডিশনে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাসনুভা, যেমনটি শুনছিলেন, মূলত ক্রেতা দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মেলা প্রদর্শন করতে পারবেন এবং আগামী শনিবার সন্ধ্যা 7টা পর্যন্ত এই মেলায় আসা যাবে। এবং এই যে তিনটি নির্মাণ শিল্পের তিনটি খাতের কথা উনি বললেন, সেই খাতের আসলে সর্বশেষ যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি সম্পর্কে কিন্তু তথ্য পাওয়া যাবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে মেলা। জি মাহবুব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের টার্গেট অ্যাচিভার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সকালের রাজধানীর সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মইনুল ইসলাম। কনফারেন্সে সোনালী লাইফের এজেন্ট, ব্যবসায়িক অংশীদার, কর্মকর্তা, কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, গ্রাহকের আস্থা এবং পরিচালক পর্ষদের সঠিক নির্দেশনার উপর ভিত্তি করে সোনালী লাইফ আবারও দৃঢ় অবস্থানে যাচ্ছে। এ সময় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসকে স্মরণ করেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা।